আসসালামু আলাইকুম। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ দ্বিতীয় টেস্টের ভেন্যুতে বল কেমন আচরণ করবে সেই ব্যাপার নিয়ে অনফিল্ডের পর্দায় অলরেডি আমরা একটা ভিডিও করেছি। তবে সেই ভিডিওর কমিটমেন্ট অনুযায়ী একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে চাই। ক্রিকেটেও একটা ইন্টারেস্টিং বিষয়। আপনি দেখবেন যে চতুর্থ দিনে যখন মেহেদী হাসান মিরাজ বোলিং করছিলেন তখন একটা পার্টিকুলার জোন থেকে তিনি বলকে বেশ আনইভেন নেচারে কখনো ঢোকাচ্ছিলেন, কখনো স্ট্রেইট করাচ্ছিলেন, কখনো ব্যাটসম্যানকে কনফিউশনে ফেলছিলেন। একটা বেশ কনফিউশন ক্রিয়েট করছিলেন অফ স্ট্যাম্পের সামান্য বাইরের একটা জোন থেকে। ওই জোনটায় মূলত মেহেদী হাসান মিরাজ একটা ক্র্যাক খুঁজে পেয়েছিলেন এবং অস্ট্রেলিয়াতে আসলে ক্র্যাকগুলো বাংলাদেশের মতো সফট ক্র্যাক হয় না, এগুলো হার্ড ক্র্যাক হয়। এই হার্ড ক্র্যাকে যেটা হয়, বল পড়লে কখনো ঘুরে কখনো স্ট্রেইট যায়, ব্যাটসম্যান কনফিউজড হন। এবং এই ক্র্যাকটা মূলত আসলে এসেছিল কোত্থেকে জানেন? এই ক্র্যাকটা আসলে মূলত এসেছিল ওই প্রান্ত থেকে যখন মিচেল স্টার্ক বোলিং করেছেন 2 ইনিংসে। তখন মিচেল স্টার্কের আমরা জানি এমনিতেই খুব স্পিডি রান আপ থাকে এবং তারপরে যখন ফলো থ্রুটা দেন তার জুতার যে স্পাইক, সেই জুতার স্পাইকে বারবার হতে ওই জায়গাটা একটা ক্র্যাক তৈরি হয়ে গিয়েছিল। এবং অস্ট্রেলিয়ান পিচ, যেহেতু অস্ট্রেলিয়ান পিচের নেচার অনুযায়ী সেই জায়গাটা একটা হার্ড ক্র্যাক তৈরি হয়ে গিয়েছিল। এটা আমি জেনেই বলছি, মানে এই ব্যাপারটা পুরোপুরি জেনেই আমি বিষয়টা বলছি যে মেহেদী হাসান মিরাজ ওই জায়গাটাই তার বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ওই ক্র্যাকটাকেই ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সেই ক্র্যাকটাকে ব্যবহার করে মেহেদী হাসান মিরাজ এইভাবেই অস্ট্রেলিয়াকে কনফিউজ করার চেষ্টা করেছেন। সো মানে অস্ট্রেলিয়াতে যখন আপনি খেলবেন বা অস্ট্রেলিয়ার টিমের এগেনস্টে যখন খেলবেন, অলওয়েজ তৃতীয় বা চতুর্থ ইনিংসে স্পিনারদের একটা ভালো সম্ভাবনার জায়গা থাকবে। কারণ পেস বোলারদের বুটের স্পাইক, অস্ট্রেলিয়ান পেস বোলাররা যেরকম স্পিডি, তাদের ফলো থ্রুটা যেরকম স্পিডি, পেস বোলারদের বুটের স্পাইকে ওই রকম ক্র্যাক কিন্তু আসলে তৈরি হয়ে যাবে। বিশেষ করে মিচেল স্টার্কের ক্ষেত্রে যেহেতু ওই প্রান্তটা, মানে মিরাজের যে প্রান্ত থেকে আমরা দেখাচ্ছিলাম যে ডানহাতি অফ ব্রেক বোলারের জন্য বা ডানহাতি ব্যাটসম্যানের জন্য অফ সাইডের যে জোনটা, ওইটা আসলে বাহাতি পেস বোলারের জন্য ওভার দ্য উইকেট জোন এবং স্টার্ক ওই ওভার দ্য উইকেট জোন থেকেই ম্যাক্সিমাম বোলিংগুলো করে থাকেন। সো তার জন্য ওই জায়গাটাই একটা সুইটেবল জায়গা, মানে পরবর্তীতে বাংলাদেশের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। এইবারে আমি সাকিব আল হাসানের কথাটা কেন আসলে এই ভিডিওতে থাম্বনেল শিরোনামে বলেছি, তার কারণটা হচ্ছে কোভিডের পর যখন প্রথম সিরিজটা হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের, ওই সিরিজটাতে মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাকিব আল হাসান একটা ভালো পার্টনারশিপ করেছিলেন। পার্টনারশিপটা কীরকম? যেহেতু ওইটা একটা স্পঞ্জি কন্ডিশনে খেলা হয়েছিল, পিচ একটু নরমও ছিল। সো মুস্তাফিজের কাজটা ছিল আসলে কি জানেন? মুস্তাফিজের কাজটা ছিল, আপনারা যদি পিচটা দেখতে পারেন তাহলে দেখেন এখন পিচের মধ্যে ঠিক ওই জায়গাটায় তার ফলো থ্রুতে বেশ কিছু ফুটমার্ক তৈরি করা বা ফুট হোল তৈরি করা বা ফুট স্টেপ দিয়ে এরকম কিছু ফুট মার্ক তৈরি করা। এবং সাকিব আল হাসান ওয়াজ দ্যাট কানিং, তিনি বলই ফেলছিলেন বারবার ওই ফুট মার্কের মধ্যে। আপনি যদি ভিডিওটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, একদম অ্যাকুরেটলি পিন পয়েন্ট ওই ফুট মার্কের মধ্যে সাকিব আল হাসান তার বলগুলোকে পিচ করছিলেন। ইট ওয়াজ আ পার্টনারশিপ বিটুইন মুস্তাফিজুর রহমান অ্যান্ড সাকিব আল হাসান। এবং ওই সময়টা থেকে আমি আসলে আমার ক্রিকেট অ্যানালাইসিসের ক্যারিয়ারটা শুরু করেছিলাম। তো আর তখন আমি আসলে কমেন্ট্রিও করতাম। সেই সময়টাতে আমি রেডিও ভূমিতে প্রায় মনে হয় 1000 খানেকের বেশি ম্যাচ কমেন্ট্রি করেছি। এখন যেহেতু রেডিও কমেন্ট্রি ছেড়ে দিয়েছি, টেলিভিশন কমেন্ট্রিতে এসেছি। সো ওই সময় এগুলোকে অবজার্ভ করতাম অনেক বেশি। সো আমার কাছে আসলে মনে পড়ে গিয়েছিল মিরাজ আমি যখন এই ইনফরমেশনটা পেলাম যে মিরাজ আসলে মিচেল স্টার্কের ফুটমার্কটাকে ব্যবহার করছিলেন ওইভাবে, আমার মনে পড়ে গেল সাকিব আল হাসানের সেই সময়কার কথা, যখন মোস্তাফিজের সঙ্গে এই পার্টনারশিপটা করেছিলেন, যেখানে মোস্তাফিজের ডিউটি ছিল যে ক্রিজে এক ধরনের ফুটমার্ক তৈরি করা ওপাশ থেকে ওভার দ্য উইকেট এসে, এবং সাকিব আল হাসান অ্যারাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করতে এসে ওই ফুটমার্কগুলোকে ব্যবহার করবেন এবং সেখানে পড়লে বাংলাদেশের উইকেট যেহেতু স্পঞ্জি উইকেট থাকে, সেখানে পড়লে বল যেটা হয় যে টার্ন করে, কিন্তু অস্ট্রেলিয়াতে যেটা হয় যে সেখানে কনফিউশন ক্রিয়েট করে ব্যাটারের দিকে এবং সেই কনফিউশনটাই ক্রিয়েট করে মেহেদী মিরাজ উইকেট পেয়েছেন। এখন এই যে গ্রেট ব্যারিয়ার রিফে বাংলাদেশের খেলা, অনেকে বলছেন যে 4 পেসার নিয়ে খেলার জন্য, আমি এটার সঙ্গে একেবারেই একমত না। আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। এর আগের ভিডিওতে আমি সেটা মেনশন করেছি। একে তো একটা কারণ, টেকনিক্যাল কারণ তো আপনি বুঝে গেলেন যে ওই যে মিচেল স্টার্কের এই ফুটমার্কগুলোকে তো ব্যবহার করতে হবে, তো আপনার তো স্পিনার দরকার। সেটা মিরাজ ওভার দ্য উইকেট আসুক, তাইজুল ভাই অ্যারাউন্ড দ্য উইকেট আসুক। তাইজুল ভাইকে ভাই বলি কারণ আমার সিনিয়র, যাই হোক। সো তাইজুল ভাই অ্যারাউন্ড দ্য উইকেট আসুক আর মিরাজ ওভার দ্য উইকেট আসুক। সো ওই জায়গাটা ব্যবহার করতে পারবেন বা ফুটমার্কটাকে ব্যবহার করতে পারবেন, সেটা আমার একটা বিশ্বাসের জায়গা। দ্বিতীয়ত, আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও আবারও বলি, গত বছরের এই সময়টাতে অস্ট্রেলিয়া আন্ডার 19 এবং ইন্ডিয়া আন্ডার 19-এর মধ্যে যে ফার্স্ট ক্লাস ম্যাচ হয়েছে, সেখানে খিলান প্যাটেল 3টা উইকেট পেয়েছেন, ইন্ডিয়ান আন্ডার 19-এর স্পিনার। লো স্কোরিং ম্যাচ হয়েছিল 4 ইনিংসেই। অন্যদিকে নামান পুষ্পাক দ্বিতীয় ইনিংসে 3 উইকেট পেয়েছিলেন, খিলান আবার 1 উইকেট পেয়েছিলেন। অন্যদিকে ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যকার 2024 এখানে যে খেলা হয়েছিল, ইন্ডিয়া শুধুমাত্র হেরেছিল
ইন্ডিয়ার চতুর্থ ইনিংসে কোনো স্পিনার ছিল না দেখে ইন্ডিয়া স্পিনার নিতে পারে নাই। ওয়ানডে ক্রিকেট যদি বলি, গত বছর এই ভেন্যুতে অনেক রান হয়েছিল একটা ইনিংসে, যেখানে 431 করেছিল অস্ট্রেলিয়া 2 উইকেটে। দুটো উইকেটে নিয়েছিলেন দুজন স্পিনার সাউথ আফ্রিকান, একজন কেশব মহারাজ, একজন মুত্তস্বামী। আর সাউথ আফ্রিকা অল আউট হয়েছিল 155 রানে, যেখানে 6টা উইকেটে নিয়েছিলেন স্পিনাররা। কুপার কনলি 5টা উইকেট নিয়েছিলেন, অ্যাডাম জাম্পা 1টা উইকেট নিয়েছিলেন। আর আরেকটা ওয়ানডে ম্যাচে ওই বছরই 277 করেছিল প্রথম ইনিংসে, পরের ইনিংসে 193, এবং অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ার হয়ে 3টা উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে, লাবুশেন নিয়েছিলেন 2টা উইকেট, এবং সাউথ আফ্রিকার হয়ে মুত্তস্বামী 2টা উইকেট নিয়েছিলেন। সো টেকনিক্যাল ফ্যাক্ট বিবেচনা করলে, আমি মিরাজের ওই যে স্টার্কের ফুটমার্ক ব্যবহার করার কথা বলছিলাম, টেকনিক্যাল ফ্যাক্ট বিবেচনা করলে ডেফিনেটলি আপনি দ্য গ্রেট ব্যারিয়ার রিফে পরের স্টেজে স্পিনারদের কার্যকারিতা আছে। সো এই রিস্ক কখনোই নেওয়া উচিত হবে না যে আপনি 4 পেসার নিয়ে খেলবেন, কারণ আল্লাহ না করুক আমাদের যদি চতুর্থ ইনিংস এরকম সিচুয়েশন হয় বা তৃতীয় ইনিংসের সিচুয়েশন হয় যে আমরা ম্যাচের মোমেন্টামে আছি, জাস্ট একটা স্পিনারের অভাবে আমরা ম্যাচটা হেরে যাচ্ছি, তখন কিন্তু আফসোস আসলে করতে হবে। সো 2 স্পিনার্স ইজ আ মাস্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।